বেনজিরের 4 ফ্ল্যাটে ঢুকতে ম্যাজিস্ট্রেট নিয়োগ, মতিউরের পরিবারের সম্পদের খুঁজে দুদকের চিঠি, কর কর্মকর্তা ফয়সালকে বদলি। প্রায় 8 লাখ কোটি টাকার বাজেট পাস, থাকছে কালো টাকা সাদা করার সুযোগ, 90,000 শিক্ষক নিয়োগের তথ্য জানালেন শিক্ষামন্ত্রী। ঋণ নির্ভর বাজেট অর্থনীতির জন্য বিপজ্জনক, হুমকির মুখে বেসরকারি খাত, বলছেন গবেষকরা। ঋণ নির্ভরতা কমেছে, দাবি পররাষ্ট্রমন্ত্রীর। এবং রাজধানীতে তুমুল বৃষ্টি, মিরপুর সহ বিভিন্ন এলাকায় অসহনীয় যানজট, পানিবন্দী মানুষের চরম ভোগান্তি, আরও 4 দিন বৃষ্টির পূর্বাভাস। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাবশিরা লিজা। এবার বিস্তারিত। সাবেক আইজিপি বেনজির আহমেদ ও তার স্ত্রী সন্তানদের নামে কেনা 4টি ফ্ল্যাটে প্রবেশ করা সম্ভব হচ্ছে না, কারণ চাবি রয়েছে বেনজির আহমেদের কাছে। এজন্য ফ্ল্যাটে প্রবেশ করতে ম্যাজিস্ট্রেট নিয়োগ করেছেন আদালত। আর বিতর্কিত মতিউর রহমান ও তার পরিবারের সম্পদের খোঁজে সরকারি বিভিন্ন দপ্তরে চিঠি পাঠিয়েছে দুদক। এদিকে আলোচিত কর কর্মকর্তা কাজী আবু মাহমুদ ফয়সালকে বদলি করে বগুড়ায় পাঠানো হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন নাসিমুল বারী সৌরভ। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ ও তার স্ত্রী সন্তানদের নামে কেনা রাজধানীর গুলশানের যে 4টি ফ্ল্যাট ক্রোকের আদেশ দেওয়া হয়েছে, সেগুলোর চাবি রয়েছে বেনজির আহমেদের কাছেই। এ কারণে দুদক সেখানে প্রবেশ করতে পারছে না। সেখানে প্রবেশ করতে একজন ম্যাজিস্ট্রেট নিয়োগের আদেশ দিয়েছেন আদালত। রোববার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসামস জগলুল হোসেনের আদালত দুদকের আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন। এর আগে ওই ফ্ল্যাটে প্রবেশের জন্য গেলেও চাবি না থাকায় দেখভালে নিয়োজিত দুদক কর্মকর্তারা ফিরে আসেন। জাতীয় রাজস্ব বোর্ডের আলোচিত সদস্য মতিউর রহমান ও তার পরিবারের সদস্যদের নামে থাকা সম্পদের খোঁজে সরকারি বিভিন্ন দপ্তরে নথিপত্র চেয়ে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন। জানা গেছে, রোববার দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো চিঠিতে ঢাকা, নরসিংদী ও মুলাদীর সাব রেজিস্ট্রার অফিস, ভূমি অফিস, রাজুক, জয়েন্ট স্টক কোম্পানি সহ বিভিন্ন দপ্তরে আলাদা চিঠি দেওয়া হয়েছে। গত 23 জুন মতিউর ও তার পরিবারের সম্পদের অনুসন্ধানে 3 সদস্যের কমিটি গঠন করে দুদক। এদিকে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের প্রথম সচিব ও অতিরিক্ত কর কমিশনার কাজী আবু মাহমুদ ফয়সালকে বদলি করে বগুড়ায় পাঠানো হয়েছে। রোববার এনবিআরের কর প্রশাসন বিভাগের প্রথম সচিব মোহাম্মদ শহীদুজ্জামানের সই করা চিঠির সূত্রে এ তথ্য জানা গেছে। চিঠিতে তাকে বগুড়া কর অঞ্চলের পরিদর্শী রেঞ্জ 1-এ বদলি করা হয়েছে। তার স্থলে অতিরিক্ত কর কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামানকে দায়িত্ব দেওয়া হয়েছে। নাসিমুল বারী সৌরভ, মোহনা সংবাদ। জাতীয় সংসদে পাশ হল 2024-25 অর্থ বছরের 7,97,000 কোটি টাকার বাজেট। দুপুরে সংসদ অধিবেশনে কণ্ঠ ভোটে সর্বসম্মতিক্রমে নির্দিষ্টকরণ বিল 2024 গৃহীত হয়। এর আগে মন্ত্রণালয় এবং বিভাগগুলোর ব্যয় সম্পর্কিত 59টি দাবির উপর ভোট গ্রহণ হয়। ছাঁটাই প্রস্তাবের আলোচনায় শিক্ষামন্ত্রী জানান, গেল 6 মাসে এনটিআরসি এর মাধ্যমে 99,000 শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। নাসিরউদ্দিন জানাচ্ছেন বিস্তারিত। 2024-2025 অর্থ বছরের বাজেটে স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হওয়া অধিবেশনে মন্ত্রণালয় ও বিভাগগুলোর ব্যয় সম্পর্কিত 59টি দাবির উপর ভোট নেওয়া হয়। এর বিপরীতে বেশ কিছু ছাঁটাই প্রস্তাব দেন সংসদ সদস্যরা। এর মধ্যে আলোচনা হয় সমাজ কল্যাণ মন্ত্রণালয়, আইন ও বিচার এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপর। এখানে শিক্ষার মধ্যে মাননীয় স্পিকার ব্যাপক দুর্নীতি, যা ভাষায় প্রকাশ পাওয়া যায়, কাগজে কলমে, পত্র পত্রিকায়, সব জায়গায় দুর্নীতি। আজকে জেলা বা উপজেলা শিক্ষা কর্মকর্তাদের 5-6 বছর একই জায়গায় থেকে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েছে। তাদের অন্যত্র বদলি করা যায় না। শিক্ষামন্ত্রী বলেন, গেল 6 মাসে প্রায় 1 লাখ শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। বিগত 6 মাসে প্রায় 99,000 শিক্ষককে এনটিআরসি এর মাধ্যমে আমাদের বিদ্যালয়গুলোতে যে এমপিওর পদে শূন্য পদগুলো ছিল, সেখানে কিন্তু আমরা নিয়োগ দিতে পেরেছি এই 6 মাসের মধ্যেই। আইন মন্ত্রণালয়ের পরিচালন ব্যয় কমানোর দাবি জানিয়ে কয়েকজন সংসদ সদস্য বলেন, মামলা জটে সঠিক সময়ে বিচার মিলছে না। এই বিচার বিভাগকে আরো সচল করবার জন্য, আরো নির্ভর করবার জন্য আমি প্রত্যেকটি ডিভিশনে একটি করে হাইকোর্টে বেঞ্চ দাবি করছি। এখনকার বিচারকরা কিছুই মানতে চায় না, তারা কোনো কথা শুনতে চাবে না। তারা দিনের পর ডেট দিবে, আর আইনজীবীরা আমাদের মতো
তারা কিন্তু পয়সা নিতেই থাকবে। বিচারক সংকটের বিষয়টি স্বীকার করেন আইনমন্ত্রী, জানান আদালতে এখন 41,09,755টি মামলা আছে। যে এই 2022 কোটি টাকা দিয়ে যতটুকু সম্ভব এই দুঃখী মামলা যারা করেন তাদের কষ্ট নিবারণ করার চেষ্টা আমি করব। আলোচনার পর সবগুলো দাবি কণ্ঠভোটে নিষ্পত্তি করা হয়। এরপর পাশ হয় নির্দিষ্টকরণ বিল 2024। নতুন অর্থবছরের জন্য 7,97,000 কোটি টাকার বাজেট অনুমোদন দেন সংসদ সদস্যরা। বাজেটে পরিচালন সহ অন্যান্য খাতের ব্যয় 4,68,983 কোটি টাকা, আর এডিপির বরাদ্দ 2,65,000 কোটি টাকা। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। এদিকে ঋণ নির্ভর বাজেট অর্থনীতিকে বিপজ্জনক পথে নিয়ে যাচ্ছে বলে সতর্ক করেছেন অর্থনীতিবিদ ও গবেষকরা। পাশাপাশি দেশের অর্থনৈতিক প্রতিষ্ঠান থেকে সরকার ঋণ নিয়ে বেসরকারি খাতকে খাদের কিনারায় ঠেলে দিচ্ছে বলেও মনে করেন তারা। অভ্যন্তরীণ খাত থেকে অর্থ আদায়ে প্রযুক্তি নির্ভরতা বাড়ালে কর খেলাপি সহ অন্যান্য সমস্যা সমাধানের ইঙ্গিত দেন বিশেষজ্ঞরা। এমআর আসাদের বিশেষ প্রতিবেদন। 2,25,00,000 টাকা মঞ্জুর করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। জাতীয় সংসদে পাশ হয়েছে 2024-25 অর্থ বছরের বাজেট। এবারেও ঋণের ঘেরাটোপ পেরোতে পারেনি দেশের অর্থনীতি। বাজেটের বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের জন্য প্রায় পুরোটাই নির্ভর করতে হবে ঋণের ওপর। বিদেশের পাশাপাশি এবার দেশি অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো থেকে নেওয়া হবে বাড়তি ঋণ। 1,66,425 কোটি 31,69,000 টাকা মঞ্জুর করা হোক। অর্থনীতিবিদ আর বিশ্লেষকরা মনে করেন এমন পদক্ষেপে ক্ষতিগ্রস্ত হবে বেসরকারি খাত। ঋণ সংকটের ফলে চ্যালেঞ্জের মুখে পড়বেন এ খাতের ব্যবসায়ীরা। আমরা বিদেশ থেকে শুধু ঋণ করছি না, এখন আমরা বেশি বেশি করে আমাদের অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোর থেকে ঋণ করছি, এবং এটার একটা মূল্য আছে। মূল্যটা হলো যখন সরকার বেশি ঋণ নেয় তখন যে বেসরকারি সংস্থাগুলোর জন্য যে ঋণের অভাব দেখা দেয়, এটাকে বলে ইংরেজিতে বলে ক্রাউডিং আউট অর্থনীতির ভাষায়। ঋণ নির্ভরতা বাজেটের এটা আমাদেরকে একটা বিপজ্জনক নির্ভরশীলতার দিকে আমাদেরকে নিয়ে যাচ্ছে। অভ্যন্তরীণ ঋণ যখন সরকার বেশি করে নিতে হয় তখন এটা ব্যক্তি খাতের যে ঋণ প্রাপ্তির উপরে এটার একটা নেতিবাচক প্রভাব পড়ে। প্রতি বছর বিপুল পরিমাণ রাজস্ব ঘাটতি আর সঙ্গে উন্নয়ন কর্মসূচির ঋণ নির্ভরতা বিপজ্জনক বলে সতর্ক করেন তারা। ঋণে গড়া বড় প্রকল্প থেকে পাওয়া প্রতিদান আদতে ঋণ শোধে যথেষ্ট নয় বলেও মত দেন তারা। 8.5% মতো যদি হয় জিডিপির অংশ হিসেবে আমাদের রেভিনিউ রাজস্ব যেটা, এবং আমাদের ব্যয় যদি আমরা এর সাথে যদি 13-14% করতে হয়, তাহলে আমাদের যে ঘাটতি, এই ঘাটতির পুরোটাই এই 4% বা 4.5% যেটা হয় পুরোটাই কিন্তু আমাদের ঋণের উপরে করতে হচ্ছে। এবং আমাদের যে বার্ষিক উন্নয়ন কর্মসূচি, এই বার্ষিক উন্নয়ন কর্মসূচির পুরোটাই কিন্তু ঋণ নির্ভর হয়ে যাচ্ছে। গত 1-1.5 দশকে বিশেষত আমরা অনেক বিদেশি ঋণ নিয়েছি। বিদেশি ঋণ নিয়ে অনেক বড় বড় প্রকল্প করেছি, অনেক বড় স্থাপনার সৃষ্টি করেছি, কিন্তু দুর্ভাগ্যবশত এগুলোর অনেকগুলোই কিন্তু স্বার্থস্থিতিতে পরিণত হবে। আর এছাড়াও আমরা যেই শর্তে ঋণ নিয়েছি এই শর্তগুলো আমাদের স্বার্থের অনুকূলে ছিল না অনেক ক্ষেত্রে। সিপিডির সম্মাননীয় ফেলো ডক্টর মুস্তাফিজুর রহমান পরামর্শ দেন প্রত্যক্ষ করের আওতা বৃদ্ধির পাশাপাশি প্রযুক্তি নির্ভরতা বাড়াতে হবে এ খাতে। আমাদের বিভিন্ন যে ইনকাম ট্যাক্স বলি, ভিএটি বলি, বা আমদানি শুল্ক বলি, ব্যাংকিং খাত বলি, এগুলোর সাথে যদি আমরা সমন্বিতভাবে প্রযুক্তিকে ব্যবহার করতে পারি তাহলে কিন্তু এই যে করের ক্ষেত্রে যে খেলাপি এবং বিচ্যুতি সেগুলো আমরা অনেক কমাতে পারবো। কালো টাকা সাদা করার সুযোগ অর্থনৈতিক ও নৈতিক কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। 15% ট্যাক্স দিয়ে কিভাবে তারা এগুলোকে সাদা করতে পারে সেই ধরনের সুযোগ দেওয়া হচ্ছে। আমার মনে হয় যে এটা নৈতিক, অর্থনৈতিক, রাজনৈতিক কোনোভাবেই এটি ইতিবাচক ভূমিকা রাখবে না। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা।
কেউ কেউ বাজেটকে উচ্চাভিলাষী বললেও বাস্তবায়নের হার 92 থেকে 96% বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দুপুরে জাতীয় সংসদে 2024-25 অর্থ বছরের বাজেট পাশের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রতি বছরই বাজেট পাশ হওয়ার পর একটি মহল এটাকে উচ্চাভিলাষী বলে দাবি করে। বিদেশি ঋণ নির্ভরতা কমেছে দাবি করে পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, কিছু কিছু ক্ষেত্রে বিদেশি ঋণ নিতে হয় দেশের স্বার্থে। অনেক বিদেশি ঋণ সরকার এখন ফিরিয়ে দিতে পারছে বলেও মন্তব্য করেন হাসান মাহমুদ। ভারতের সঙ্গে 10টি সমঝোতা স্মারক সইকে গোলামির নবতর সংস্করণ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কানেক্টিভিটির নামে বাংলাদেশের ভেতরে ভারতকে রেল যোগাযোগের নামে করিডোর প্রদানের মাধ্যমে দেশের সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা মারাত্মক হুমকির মুখে পড়বে বলেও আশঙ্কা করছেন তিনি। বিকেলে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল অভিযোগ করেন, সরকার ক্ষমতায় টিকে থাকতে জাতীয় নিরাপত্তাকে হুমকির মধ্য দিয়ে ঠেলে দিয়েছে। রাজধানীতে মুষলধারে বৃষ্টি হয়েছে। পানি জমে মিরপুর এবং উত্তরা সহ বিভিন্ন এলাকায় সৃষ্টি হয় জলাবদ্ধতা। এতে চরম দুর্ভোগে পড়েন এসব এলাকার মানুষ। ভুক্তভোগীরা বলছেন, পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় এই দুর্গতি। এদিকে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় সারা দেশে আরও অন্তত 4 দিন বৃষ্টি থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রেজা খানের প্রতিবেদন। মৌসুমি বায়ু সক্রিয় থাকায় সিলেট, চট্টগ্রাম, উত্তরবঙ্গ সহ সারা দেশে মাঝারি ও ভারী বৃষ্টিপাত অব্যাহত আছে। আবহাওয়া অফিস বলছে, জুলাই মাসে সাধারণত বাংলাদেশে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়। মৌসুমি বায়ুর প্রভাব কেটে গেলেই বৃষ্টি কমে আসবে। জুলাই মাসে কিন্তু আমাদের বাংলাদেশের সবথেকে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়ে থাকে। 3 তারিখ পর্যন্ত দেশের বিভিন্ন অংশে এই বৃষ্টিপাতের ধারা এইভাবে অব্যাহত থাকার সম্ভাবনা আছে। এদিকে প্রতিনিয়ত ঢাকঢোল পেটালেও রাজধানীর জলাবদ্ধতা নিরসনে সিটি কর্পোরেশনের যে কার্যত কোনো উদ্যোগ নেই তার প্রমাণ মেলে বৃষ্টিপাতের পর। সামান্য বৃষ্টিতেই মিরপুরের কাজীপাড়া, শেওড়াপাড়া, টোলারবাগ এবং উত্তরার বিভিন্ন স্থানে জমে যায় হাঁটু থেকে কোমর পানি। ড্রেন ফুটা, বৃষ্টি না হইলেও রাস্তাঘাটে পানি জমে থাকে সবসময়। তলায় যায়, মনে করেন ডুবে যায়, তার মানুষ অ্যাক্সিডেন্ট হয়। 3-4 মাসে থাকে, পানি থাকে সবসময়। এসব এলাকার মানুষের কাছে বৃষ্টি মানেই নাকানি চুবানি। নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় অল্প বৃষ্টিতেই তলিয়ে যায় রাস্তাঘাট। আমাদের এই দুর্ভোগের কথা কে বলবে আর কেই বা শুনবে? যদি গুরুত্ব দিত তাহলে তো অবশ্যই এটা ভালো কিছু হইতো। জলজট নিরসনে উদ্যোগ নেওয়া হয়েছে উল্লেখ করে তাৎক্ষণিক সমস্যা সমাধানে কুইক রেসপন্স টিম গঠন করা হয়েছে বলে জানান ঢাকা উত্তর সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা। উন্নয়ন প্রকল্পের কারণে কিছু কিছু তো কাজের আপনি জানেন যে সড়ক খনন সহ বিভিন্ন ধরনের অনুমতি দিতে হয়, এবং আমাদের যে ড্রেনেজ ব্যবস্থা, অবকাঠামোগত যে ব্যবস্থা, সেটাকে আমরা ক্লিন রাখছি। 2-1 জায়গায় অসুবিধা আছে আমরা জানি, যেটা আপনি উল্লেখ করলেন। সেগুলোর বিষয়ে আমরা কুইক রেসপন্স টিমের মাধ্যমে খুব কুইকলি ব্যবস্থা গ্রহণ করে থাকি। জলাবদ্ধতার যন্ত্রণা থেকে কবে মুক্তি মিলবে সিটি কর্পোরেশনের কাছে, সেটিই জানতে চান নগরবাসী। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। বন্যার কারণে সিলেট বাদে বাকি শিক্ষা বোর্ডে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এবার মোট পরীক্ষার্থী 14,50,790 জন। সড়কে যানজট নিয়ন্ত্রণে থাকলেও মুষলধারে বৃষ্টির কারণে প্রথম দিনই ভোগান্তির শিকার হন শিক্ষার্থী ও অভিভাবকরা। বিস্তারিত জানাচ্ছেন নয়ন মুরাদ। পরীক্ষা শুরুর কিছুক্ষণ আগেই রাজধানীতে ভারী বৃষ্টি, এতে বিপাকে পড়েন শিক্ষার্থী ও অভিভাবকরা। বৃষ্টিতে ভিজে কেন্দ্রে পৌঁছায় অনেক পরীক্ষার্থী। নির্দিষ্ট সময়ের 30 মিনিট আগে কেন্দ্রে প্রবেশের কথা থাকলেও যানজট এড়াতে এবং বৈরী আবহাওয়ার কারণে অনেকেই আসেন হাতে পর্যাপ্ত সময় নিয়ে। এক পর্যায়ে সিদ্ধান্ত বদল করে কর্তৃপক্ষ। বৃষ্টির কারণে নির্দিষ্ট সময়ের আগেই গেট খুলে দেওয়া হয়। এতে সন্তোষ জানান অভিভাবকরা। বৃষ্টি আসাতে একটু সমস্যা হয়েছে, সমস্ত গার্ডিয়ান তার স্টুডেন্টদের নিয়ে আসাটা একটু সমস্যা হয়েছে। কলেজ থেকে পরীক্ষা দিতেছে, সবকিছু নিয়ে প্রস্তুতি আছে ঠিকঠাক মতো। বৃষ্টির কারণে একটু খারাপ লাগতেছে। না কোনো ঝামেলা হয়নি। পরীক্ষার আগে ঢাকার রাস্তায় যানজট নিয়ন্ত্রণ ও কেন্দ্রের চারপাশে শৃঙ্খলা নিয়েও সন্তুষ্টির কথা জানান তারা। পরিবেশ তো ভালোই দেওয়া যেতেছে আল্লাহর রহমতে,
কিন্তু বৃষ্টির এই সমস্যা দেখা দিচ্ছে আর কি। বাচ্চারা আসছে অনেক কষ্ট করে আসছে, তাদের জন্য আসার তো সমস্যা। এখন তারপরও যাক, এটা মোটামুটি ভালো হয়, আগের থেকে খুলে দিয়েছে। 9:30 খোলার কথা, সেখানে মনে হয় 9টায় খুলে দিয়েছে আর কি। এর জন্য এদেরকে অনেক ধন্যবাদ। এবার এইচএসসি পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে সড়কে শৃঙ্খলা ও কুইক রেসপন্স টিম গঠন করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। 999-এ ফোন দিলেই পাওয়া যাবে পুলিশি সহায়তা। নয়ন মুরাদ, মোহনা সংবাদ, ঢাকা। রোহিত শর্মা কোহলির পর এবার আন্তর্জাতিক টি-20 থেকে অবসরের ঘোষণা দিয়েছেন রবীন্দ্র জাদেজা। রোববার নিজের ইনস্টাগ্রামে দেয়া এক পোস্টে তিনি এই ঘোষণা দেন। দেশের হয়ে 74টি টি-20 খেলেছেন জাদেজা। এর মধ্যে 41 ইনিংসে ব্যাট করে 127.16 স্ট্রাইক রেটে 515 রান করেছেন তিনি। লোয়ার অর্ডারে ব্যাটিং করায় কোনো 50 নেই তার। 54টি উইকেট নিয়েছেন। বয়স 35 বছর পেরিয়ে যাওয়ায় আরেকটি বিশ্বকাপের জন্য দলে ঝুলে না থেকে অবসর নিয়েছেন জাদেজা। এরই সাথে শেষ করব মোহনা সংবাদ। যাবার আগে শিরোনামগুলো আরও বেনজিরের 4 ফ্ল্যাটে ঢুকতে ম্যাজিস্ট্রেট নিয়োগ। মতিউরের পরিবারের সম্পদের খুঁজে দুদকের চিঠি। কর কর্মকর্তা ফয়সালকে বদলি। প্রায় 8 লাখ কোটি টাকার বাজেট পাস। থাকছে কালো টাকা সাদা করার সুযোগ। 90,000 শিক্ষক নিয়োগের তথ্য জানালেন শিক্ষামন্ত্রী। ঋণ নির্ভর বাজেট অর্থনীতির জন্য বিপজ্জনক। হুমকির মুখে বেসরকারি খাত, বলছেন গবেষকরা। ঋণ নির্ভরতা কমেছে, দাবি পররাষ্ট্রমন্ত্রীর। এবং রাজধানীতে তুমুল বৃষ্টি। মিরপুর সহ বিভিন্ন এলাকায় অসহনীয় যানজট। পানিবন্দী মানুষের চরম ভোগান্তি। আরও 4 দিন বৃষ্টির পূর্বাভাস। এই ছিল এখনকার মোহনা সংবাদে। পরের সংবাদ রাত 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।